হ্যালো গল্প লাভার্স, হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক, স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না। বড় মা, আসবো? হ্যাঁ আয় মা। রাহুলের ছবিটা পেয়েছো? হ্যাঁ পেয়েছি, এই নে, এইটা আমার ট্রাঙ্কেই ছিল। সুভা জলদি বড় মার হাতের থেকে ছবিটা নেয় আর যা দেখে তা দেখে পুরো অবাক। এটা তো সেই পার্টির ছেলেটা যে আমার সাথে অসভ্যতামি করেছিল, আর দুর্যোজাকে মেয়ে। কি বলছিস তুই এসব? পার্টির ছেলেটা মানে? বড় মামা সবটা গুলিয়ে যাচ্ছে, আমাকে এক্ষুনি যেতে হবে, পরে এসে সবটা বলবো তোমাকে। যেতে হবে না, কোথায় যাবি? আর তুই আমার রাহুলকে চিনলি কেমন করে? বড় হওয়ার পর তো একবারও রাহুলকে দেখিসনি। সব বলবো বড় মা, আমাকে একটু সময় দাও। এটা কোনো ছোটোখাটো ঘটনা না, রীতিমতো একটা জটিল বাজেট সলভ করার মতো বিষয়, যা পুরোটা সলভ না করা অবধি কিছুই বলা যাচ্ছে না। একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আজকের মধ্যেই সব সত্যিটা প্রকাশ পাবে, তুমি শুধু আমার উপর একটু ভরসা করো। আমি তো তোর উপর সবসময় ভরসা করি রে মা, শুধু যা করিস সাবধানে করিস। বড় মা। আচ্ছা, তোমাকে এখন একটা কাজ করতে হবে, আমি একটু বেরোবো। তোমাকে বাড়ির দিকটা সামাল দিতে হবে। আমি রুমে গিয়ে দেখলাম উনি ঘরে নেই, বোধহয় কোথাও কাজে গেছে। আমি না ফেরা অবধি তোমাকে এই বাড়ির দিকটা দেখতে হবে, আর সবসময় তিলকের কাছে থাকবে। আচ্ছা, সেসব নিয়ে চিন্তা করিস না, তুই সাবধানে যা আর সফল হ তোর কাজে। দোয়া করো বড় মা। এই বলে ছবিটা নিয়ে সুভা বাড়ির বাইরে চলে যায় আর একটা ক্যাব নেয় প্রথমে, তারপর রিচিকে কল দেয়। হ্যালো রিচি, কোথায় আছিস এখন তুই? আমি এই তো আমাদের ক্যাম্পাসের সামনে, যেখানে তুই থাকতে বলেছিস। আচ্ছা, ভালো করে শোন, তুই আমাদের ক্যাম্পাসের রেজিস্টার থেকে যে কোনো 17 ব্যাচের ভাইদের নাম্বার বের কর। তারপর তাদের কাছে জিজ্ঞেস কর যে 17 ব্যাচে কি ঝামেলা হয়েছিল, আর 17 ব্যাচের রুদ্র নামক স্টুডেন্টকে কেন বের করে দেওয়া হয়। বুঝলি? পারবি কাজটা করতে? পারবো না মানে? আমার কাছে অলরেডি সব ব্যাচের কিছু কম বেশি ভাই আপুদের নাম্বার আছে, আমি সব সময় ওগুলো কালেক্ট করি। আর সিনিয়র ভাই আপুদের সাথে আমার সম্পর্ক ভালো। রেজিস্টার ঘাটা লাগবে না রে, তুই জাস্ট আমাকে আধ ঘন্টা সময় দে, আমি তোর কাজটা করে দিচ্ছি। অনেক ভালো হয় রে, তাইলে তুই তাই কর। জানিসই তো আজকেই আমাদের যা করার করতে হবে। জানি রে, চিন্তা করিস না, কাজ আজকের মধ্যেই হবে। আচ্ছা তাইলে শোন, আমি বের হয়ে গেছি। আমরা সবাই যে যার মতো প্রমাণ জোগাড় করে একেবারে থানায় একত্রিত হব, বুঝলি? ওকে, ডান। আচ্ছা রে, রাখছি তাহলে। এই বলেই সুভা ফোনটা রেখে দিয়ে জলদি যেখানে তুর্যর বন্ধুর জন্মদিনের পার্টি হয়েছিল সেখানে গেল। সেখানকার সবাই আগে থেকে সুভাকে চেনে তুর্যর সুবাদে, তাই সুভাকে দেখার সাথে সাথে সেখানকার সিকিউরিটি গার্ড সহ সবাই সুভাকে সালাম দেয়। সুভা সোজা সেই কমিউনিটি সেন্টারের হেড অফিসে ঢুকে। আরে ম্যাডাম, আপনি তুর্য স্যারের বউ না? জি, আপনি ঠিক ধরেছেন। ভুল ধরবো কিভাবে বলুন? আপনাদের এই কমিউনিটি সেন্টারের প্রতিষ্ঠাতা, ওনার অনুদান অনেকটা। তবে ম্যাডাম, এতদিন পর এখানে কি মনে করে কোনো অনুষ্ঠানের আয়োজন করবেন নাকি? না না ভাই, কোনো রকম আয়োজন না। আসলে আজ থেকে 3 বছর আগে জানুয়ারি মাসের 20 তারিখে সন্ধ্যার দিকে একটা পার্টির আয়োজন ছিল, এখানে মনে পড়ে। হ্যাঁ, ওই দিনটা ভুলবো কিভাবে? ওই দিন তো তুর্য স্যার অনেক ক্ষেপে গিয়েছিল একটা ছেলের ওপর। কিন্তু এত বছর আগের কথা এখন কেন জিজ্ঞেস করছেন ম্যাডাম? আসলে ওই দিনকার সিসিটিভি ফুটেজটা একটু দেখাতে পারবেন ভাই? আমার খুব প্রয়োজন। হ্যাঁ অবশ্যই, কেন না ম্যাম, কিন্তু আপনি অনেক পরিচিত বলে দেখাচ্ছি, এ কথা আপনি প্লিজ বাইরে কাউকে বলবেন না ম্যাম। না না, আপনি নিশ্চিন্তে থাকুন। ওকে ম্যাম, আমাকে একটু সময় দিন, আমি এক্ষুনি চেক করছি ম্যাম। এই তো পেয়েছি, এই তো দেখুন। সুভা গভীরভাবে ওই দিনের সিসিটিভি দেখতে লাগলো। ও দেখলো ও আর তুর্য পার্টিতে ঢোকার পর থেকেই রাহুল ওদেরকে ফলো করছিল। তারপর একটা সময় যখন সুভা শাড়িতে জুস পরে সুভা ওয়াশরুমে যায়, আর অবাকজনক ভাবে রাহুল ওর পিছু পিছু গিয়ে বাইরে থেকে ফোন বের করে কি যেন ভিডিও করছিল। সুভার আর বুঝতে বাকি রইল না রাহুল কতটা নোংরা, কি ভিডিও করেছে রাহুল।
তারপর শুভা বের হওয়ার আগে লুকিয়ে পড়ে রাহুল, আর শুভা বের হয়ে চলে যায়। তার কিছুক্ষণ পরেই এক কোণে নিয়ে গিয়ে তুর্য রাহুলের কলার ধরে শাসাচ্ছে। হয়তো এই ভিডিওর কারণে তার ঠিক কিছুক্ষণ পরেই শুভা আর তুর্যর কাছে ছিল। হুট করে রাহুল এসে হ্যান্ডশেক করার নামে বাজেভাবে শুভাকে টাচ করছে, যা শুভা এড়াতে পারছে না। তারপরেই তুর্য শুভাকে চর মেরে সেখান থেকে নিয়ে যায়। শুভা পুরো অবাক। ছি, রাহুল এত খারাপ? তার মানে রাহুলকে তুর্যর মারারও একটা কারণ আছে। আর আমি কিনা ভাবলাম তুর্য অকপটে মানুষকে মারে। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার অনেক উপকার করলেন। আরে না না ম্যাডাম, আপনাদের উপকার যে করতে পেরেছি এটাই অনেক। শুভা এক মুহূর্ত আর সেখানে থাকলো না, তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে গেল আর নিজের পুরনো বাসায় অর্থাৎ ওর বাবার বাসার উদ্দেশ্যে রওনা দিল, যেখানে মিলা আগে থেকেই ওর জন্য অপেক্ষা করছে। শুভা সেখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 7টা বাজলো। শুভা গিয়ে দেখলো সেখানে মিলা গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কিরে, সিসি ক্যামেরায় কিছু পেলি? পেলাম মানে? রীতিমতো অনেক কিছু। শোন, তুরাক স্যার বাসে ঢোকার আগে এখানে তুই যার ছবি পাঠিয়েছিলি, মানে তোর রুদ্র ভাই, উনি ঢুকেছিলেন ওনার সাথে। আরও একজন ছিল। তারপর তুরাক স্যার ঢোকার আগেই উনি ওখান থেকে বের হয়ে যায় আর বাইরে গার্ডেনের দিকে যেতে দেখি। গুড, তার মানে এই ব্যাপারটা ক্লিয়ার যে বাবার খুন রুদ্র ভাই করেছে। ছি, উনি এত খারাপ, নিজের আপন মামাকে মেরেছে। আমি তো ছাড়বো না তোকে রুদ্র ভাই। তুই আমার বাবাকে মেরেছিস, আমার জীবন থেকে 3টা বছর কেড়ে নিয়েছিস, আমার ভালোবাসাকে কষ্ট দিয়েছিস। আমি ছাড়বো না তোকে। ওই রুদ্র তো শাস্তি পাওয়া উচিত, কিন্তু এখন বল আমরা শাস্তিটা দেব কিভাবে? সব বলছি। আমরা এখন তুর্যদের আগের বাসায় যাব, ওইখানে রাহুলের মৃত্যুর পুরো ফুটেজ কালেক্ট করব। তারপর সোজা পুলিশ স্টেশন, ওখানে পুলিশের কাছে সমস্ত প্রমাণ সাবমিট করব। তারপর ওখান থেকেই পুলিশ নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, বুঝেছিস? গ্রেট, তাহলে তাই করি, চল। এই বলে শুভা আর মীরা দুজনেই তুর্য আর শুভার আগে যে বাংলোতে ছিল সেখানে গেল। তারপর তুর্য রেফারেন্স নিয়ে সে ওখানকার রাহুলের মৃত্যুর পুরো ফুটেজ কালেক্ট করে। এখানেও এইরকম ভাবে দোষ রাহুলেরই। আর এই মুহূর্ত শুভা আর মীরা তাই অপেক্ষা না করে সোজা পুলিশ স্টেশনে চলে যায়। তারপর শুভা, মীরা আর রিচি তিনজনে নিজেদের কালেক্ট করা প্রুফগুলো পুলিশকে দেখায় আর একটা এফআইআর করে। শুভা, বাইরের কাজ তো সব শেষ, এখন যা করার বাসায়। আর রাতও ভালোই হলো, এক কাজ কর, তোকে আমরা বাড়ি পৌঁছে দিই, আমরা বাসে চলে যাই। কালকে আবার দরকার পড়লে কল দিস। এখন তো যা করার বাসেই করতে হবে, বাসায় মা চিন্তা করবে। আচ্ছা, আমি তো খেয়ালই করিনি, অনেক রাত হয়ে গেছে, তোরা যা। আর কি বলছিস? হ্যাঁ, দরকার পড়লে কল দিস, মানে কাল তোদের অবশ্যই আসতে হবে। বিপদের সময় পাশে থেকেছিস আর এখন আনন্দের সময় থাকবি না? সুন্দর মতো কাল বাসায় থাকবি দুইজন, না হলে কিন্তু দুজনেরই খবর আছে, বুঝলি? ওরে বাবারে, তুই তো দেখি রীতিমতো থ্রেট দিচ্ছিস। থ্রেট মনে করলে থ্রেট। আমি কিচ্ছু বুঝি না, আমাদের এই আনন্দের দিনে তোরা থাকবি ব্যাস। আচ্ছা আচ্ছা, থাকবো। আমরা না থাকলে হয়? আমাদের একমাত্র জিজু বলে কথা, তার আবার জন্মদিন, আমরা তার অর্ধেক খরণী, আর সব কিছুই তো আমাদের করতে হবে। আবার শুরু করলি? আচ্ছা আচ্ছা, চেতিস না, তোর জিনিস তোরই থাকবো। এই বলে মীরা আর রিচি হেসে দিল আর ওদের দেখে শুভাও হেসে দিল। আচ্ছা শোন, অনেক হাসাহাসি হয়েছে, তোরা এখন বাসায় যা। সকাল সকাল আবার আসতে হবে, আর আমিও বাসায় যাই। একটু পরেই তো পুলিশরাও এসে পড়বে, তার আগেই তো বাসায় যেতে হবে। তিলকটাও একা আছে, না জানি কান্নাকাটি করছে নাকি। আর সব থেকে বড় কথা, ওনার অনুমতি ছাড়া এতক্ষণ বাহিরে আছি, উনি তো খেয়েই ফেলবে। কি? তোকে খেয়ে ফেলবে? রিচি চোখ বাঁকিয়ে শুভার দিকে তাকালো। এই, তোরা আসলেই শয়তান, যা তো, আমি গেলাম, তোরাও যা। ক্যাবে ওঠ। আর 1 মিনিটও শুভা দাঁড়ালো না, লজ্জায় সোজা ক্যাবে উঠে গেল আর বাসার উদ্দেশ্যে গাড়িতে উঠে গেল। সব রহস্য এখন সমাধান হয়ে গেছে, সবকিছু পরিষ্কার, আর কোনো দ্বিধার অবকাশ নেই। আমি আসছি তুর্য, আসল দোষী এখন শাস্তি পাবে। আর আমিও আমার ভালোবাসাকে জানাবো যে হ্যাঁ,
যেই মেয়েটাকে আপনি ছোট থেকে পাগলের মতো ভালোবাসে আসছেন, সেই মেয়েটাও যে আপনাকে আপনার মতো না হলেও শুধু যে আপনাকেই ভালোবেসে এসেছে। আমি আপনাকে জানাবো যে তখনও আমি আপনাকে ভালোবাসতাম, এখনও আমি আপনাকে ভালোবাসি, শুধু আপনাকেই ভালোবাসি, অনেক ভালোবাসি। সারা জীবন এই আপনার মতো সাইকোর সাথেই থাকতে চাই। এসব ভাবতে ভাবতে ক্যাবের হর্নের শব্দে শুভা ধ্যান ভাঙলো। শুভা দেখলো শুভা বাড়িতে পৌঁছে গেছে। শুভা জলদি ক্যাব থেকে নেমে ক্যাবের ড্রাইভারকে ভাড়াটা দিয়ে সোজা বাড়ির মধ্যে ঢুকে পড়লো। তুলসী, মোহনদা। জি ম্যাডাম, ডাকছিলেন আমাদের? দুজনেই ছুটে এলো শুভার ডাকে। তোমাদের স্যার কি বাড়িতে ফিরেছেন? না তো দিদিমণি, আমি তো দাদাবাবুকে দেখিনি। তুলসী ঠিক বলছে, আমিও স্যারকে দেখিনি দুপুরের পরে। সে কি 9টা বাজে, এখনো এলেন না উনি? উনি তো আমাকে কিছু বলেও যাননি। আমি একটা কথা বলি ম্যাডাম। হ্যাঁ মোহনদা, অবশ্যই বলো। আসলে স্যারের তো প্রতি শনিবার পেশেন্টের ভিজিট করতে যায়, আমার মনে হয় আজও সেখানে গেছে। হবে হয়তো। যাই হোক, 12টার আগে উনি ফিরলেই হলো। হ্যাঁ ম্যাডাম, স্যার 12টার আগেই চলে আসে। আচ্ছা, তোমরা কি সবাই জানো কাল তোমাদের স্যারের জন্মদিন? কই না তো, স্যার তো এই বিষয়ে কোনো কথাই বলেনি। আমরা ঠিক করেছি কালই একটু জাঁকজমক করে আয়োজন করব। শুনে রাখো মোহন, কাল কাক ভোরেই কিন্তু বাজারে যেতে হবে, আর অর্ধেক কাজ আর রাতেই করতে হবে। কেক বানাতে হবে, আরো অনেক কিছু। আমি একদম ওনাকে চমকে দিব। এই ব্যাপারে তুলসী আমাকে সাহায্য করবি। আচ্ছা ম্যাডাম, কোনো সমস্যা নেই। দাদাবাবুর জন্মদিন অনেক ভালো করেই পালন করা হবে। তা তো হবেই। তার আগে আরো একটা বড় কাজ এক্ষুনি আমাকে করতে হবে। বড় কাজ? কি বড় কাজ দিদিমণি? তা তো দেখতেই পাবি। আগে বলতো তুলসী, রুদ্র ভাই কোথায় আছে? কেন, বড় সাহেব তো রুমেই আছে। একটু আগে দেখলাম মহা আনন্দে ফোনে ওই যে আজকাল কি যেন খেলে। বুঝেছি। আচ্ছা ঠিক আছে, আমিও দেখতে চাই এই আনন্দ আর ঠিক কতক্ষণ থাকে। এই বলে শুভা সোজা মিসেস রাহেলার রুমের দিকে চলে গেল। কি ব্যাপার বলো তো মোহনদা, কিছু বুঝছেছো? আমার মনে হচ্ছে ম্যাডাম রুদ্র দাদাবাবুর উপর রেগে আছে, আর ম্যাডামের মাথায় কিছু একটা চলছে। নিজের রুমে মহা আনন্দে ভিডিও গেম খেলছে রুদ্র। এমন সময় শুভা রুদ্রের রুমে এলো। ভাই আসবো? আরে শুভা, তুই এত রাতে আমার রুমে, কোনো সমস্যা হয়েছে? ওই তুর্য কিছু করছে নাকি? কি আর বলবো ভাই, আমার ভাগ্যটাই এরকম। আমার জীবনে তুই তুর্য রাহু হয়ে এসেছে। আজও আমার উপর নির্যাতন করেছে। আমি যে আর স্বাভাবিক থাকার অভিনয় করতে পারছি না রে। আর কত সহ্য করতে পারে বল? ওই তুর্যের এত বড় সাহস, ও আবার তোর গায়ে হাত তুলেছে। ওকে আমি মেরেই ফেলবো। এর জন্যই তোকে আমি বলেছিলাম এইখানে না আসতে। আমরা কি সুন্দর জীবনযাপন করছিলাম। আমি কি করতাম তুই বলতো? তিলককে কিডন্যাপ করে রেখেছিল। আমার যে আর কোনো উপায় ছিল না রে। ও যে কোনো মতেই আমার জীবন ছেড়ে যাচ্ছে না। একবার ওকে মেরে ফেলার চেষ্টা করলাম, তাও ব্যর্থ হলাম। এখন ডিভোর্স দিতে চাচ্ছি, কিন্তু আমি জানি ও ওই মানুষ যে ধাঁচের, সে আমাকে ডিভোর্সও দিবে না। মুখ বুঝে সব সহ্য করা লাগছে। মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ছি রে। একটু আগেই উকিলের কাছে গেছিলাম। উনিও বললেন দুজনেরই ডিভোর্স পেপারে সাইন করা লাগবে, কিন্তু উনি তাও করবে না। আমার জীবনটা এভাবেই কি অমীমাংসিত রয়ে যাবে? রুদ্র, এটাই সুযোগ। এদিক থেকে তুর্যকে উস্কে দিয়ে আর এদিক থেকে শুভাকে নিজের আমার কাছে এসেছে। এ তো দেখি সুযোগ দাঁড়িয়ে আমার কাছে এসেছে। এটাই সুযোগ। এখনই এই শুভাকে কনভিন্স করতে হবে, তাহলে খেলাটা পুরো আমার দিকেই ঘুরে যাবে। শুভা আসলেও তোকে দেখলে আমার খুব কষ্ট হয়। মামু চেয়েছিল একজন সৎ নিষ্ঠাবান ছেলের সাথে তোর বিয়ে হোক, কিন্তু দেখ ভাগ্য কোথায় নিয়ে এলো। একটা খুনি কি না তোর জীবনে এলো। তুই একজন শিক্ষিত মেয়ে, তুই কখনোই খুনির সাথে থাকতে পারিস না। তোর কি মনে হয় এতে তিলক কি ভালো শিক্ষা পাবে? আমি তো বুঝি রে, আমিও যে চাই একটা নতুন জীবন, একজন ভালোবাসার মানুষ যে আমাকে এইভাবে নির্মমভাবে মারবে না, খুব ভালোবাসবে, সম্মান করবে, আমার তিলককে আপন করে নেবে। কে এমন করবে বল? একটা বিবাহিত মেয়েকে কেই বা আপন করে নিবে? জানিস তো আজ বড় মা বলেছিল ও নাকি আমার কোন সৎভূপি ছেলে, পূর্ব পরিচিত, আর প্রথম থেকেই আমার পিছনে পড়ে আছে। ভাব তুই, তার মানে সেই ছোট থেকেই এই আমার পিছু করছে।
আর বড়মার আদিক্ষাতা কেমন, নিজের সৎ বোনের ছেলেকে নিয়ে কান্নাকাটি, কি নাকি তার বাবা মা মারা গেছে। আমি তো বলবো বেশ হয়েছে, এটার কারণে অন্তত আমাদের জীবন থেকে ততদিন দূরে তো ছিল। আমি তো বলবো ওনার বাবা মার সাথে উনিও যদি চলে যেতেন, অন্তত আমি জীবনের শান্তিতে থাকতাম। শুধু তুই না রে শুভা, আমরাও বেশ শান্তি পেতাম। বিশেষ করে আমি, ছোট থেকে আমাকে জ্বালিয়ে আসছে, আর আমার মা নিজেও ওই সৎ বোনের ছেলেটাকে নিয়ে চাটাচাটি করে। যার আগ উঠে না রে আমার। শোন, তুই যখন সব জেনেছিসই, আমি তোর কাছে কিছু লুকাবো না। আমি তোকে সেই ছোট থেকে ভালোবাসি, জানিস তো। কিন্তু ওই তুর্য তোর সম্পত্তি হাতানোর জন্য তোর পিছু আঠার মতন লেগে থাকতো। আর আমার ওই সৎ খালামণি আর খালু সবসময় আমাদের জীবনে সবকিছু ভাগ বসেছে। আর ওই তুর্য একটা সময় রাগে আর থাকতে না পেরে নিজের হাতে খুন করেছে ওই দুটোকে। ওদের জন্য আমার মা সবকিছু থেকে বঞ্চিত হতে হয়। কেন হবে তা বলতো? কি বলছিস তুই? আমাকে ভালোবাসিস? আমার আর বড় মার জন্য তুই এত বড় কাজ করেছিস? নিজের পরোয়া না করে তুই এত ভালোবাসিস আমাকে? হ্যাঁ রে, অনেক ভালোবাসি তোকে, আমার জীবনের থেকেও বেশি। কিন্তু এখন তো আমি অন্য কারো হয়ে গেছি, আমার একটা সন্তান আছে। এখন কি আর আমাকে মেনে নিবি? খুব ভালো হতো তুই তুর্যকেও শেষ করে দিতি, তাহলে আজ তুর্যর জায়গায় তুই থাকতি, আর আমরা খুশি খুশি সংসার করতে পারতাম। কেন পারবি না শুভা? তুই বিবাহিত কি অবিবাহিত আমার তাতে কিচ্ছু যায় আসে না। তোর যে সন্তান আছে আমার তাতেও কিচ্ছু যায় আসে না। তুই তো দেখেছিস আমি তিলককে কত ভালোবাসি। তুই শুধু একটাবার বল তুই আমার সাথে থাকবি, আমি সব ব্যবস্থা করব। তুই সত্যি বলছিস? তুই আমাকে মুক্তি দিতে পারবি ওই তুর্যর হাত থেকে? আমি সত্যি এবার তোর সাথে সংসার করে নতুন করে আমার জীবনটা শুরু করতে চাই, কিন্তু সেটা কিভাবে? তুর্য নামের এই রাহু কি আদৌ আমার জীবন থেকে যাবে? কেন যাবে না? আমি ওকে তার জীবন থেকে দূরে করব। এর আগের বার তো ওর গাড়ির ব্রেক ফেল করে দেওয়ার পরেও বেঁচে গেছে। এইবার নিজের হাতে ওকে মেরে তাহলেও আসবে না, আর আমরাও সুখেও থাকতে পারবো। সত্যি বলতে কি, আজ আমি দুনিয়াতে সবথেকে খুশি। তুই যে আমাকে এইটুকু বলেছিস, আমার মনটাও খুশিতে ভরে গেছে। আমরা এখন সংসার করব, তুই, আমি আর তিলক। কিন্তু তুই ওকে মারবি কিভাবে? কিভাবে আবার? গুলি করে যেভাবে ওর বাবা মাকে মেরেছিলাম। তুই আর আমি একসাথে প্রতিশোধ নিব। তুইও তোর বাবার মৃত্যু প্রতিশোধ নিবি, আর আমিও শান্তি পাবো। একদম ঠিক বলেছিস, আর আমিও মুক্তি পাবো। তবে তার আগে একটা কাজ করতে হবে, আমাদের বিয়ে করে ফেলতে হবে। আমাদেরকে একসাথে জোড়ায় দেখলে তুই যে আগেই ভেঙে পড়বে, দুর্বল হয়ে পড়বে। তাহলে ওকে মারাটা সহজ হবে, বুঝলি? ঠিক বলেছিস। তাহলে আর দেরি কিসের? চল বিয়ে করে ফেলি এক্ষুনি। এখনই? এখনো রাত 9টা, এখনো কাজী অফিস খোলা থাকবে না। আরে খোলা না থাকলেও জোর করে খোলাবো। আমার আর তর সইছে না, আমি মুক্তি চাই। আর এই অত্যাচার সহ্য হয় না। কাল নাকি ওই তুর্যর জন্মদিন, আমি ওকে আর ওই জন্মদিনেই মৃত্যু উপহার দিতে চাই। ও বুঝবে একটা মানুষকে অত্যাচার করলে কত কষ্ট হয়। সত্যি বলছিস? তুই এক্ষুনি বিয়ে করবি? হ্যাঁ বাবা, এখনই চলো তো। এই বলে শুভা রুদ্রের হাত ধরে টেনে হল রুমে নিয়ে গেল, আর রুদ্র খুশি খুশি শুভার পিছে পিছে গেল। রুমে গিয়ে দেখলো সেখানে ঘুটঘুটে অন্ধকার। কিরে শুভা, এখানে তো অন্ধকার কেন? কি জানি, দাঁড়া আমি লাইট অন করছি। এই বলে শুভা রুদ্রের হাতটা ছেড়ে দিয়ে রুমের লাইট অন করে যেই সেই রুদ্র চমকে উঠে ওর আশেপাশে তাকিয়ে দেখে ও যেন মোটেও কল্পনা করেনি সেখানে উপস্থিত মানুষদের। হলরুমে লাইট অন হতেই রুদ্র ভীষণ রকম চমকে গেল। তার চারপাশে লোকজনকে দেখে রুদ্র দেখলো তার চারপাশে পুলিশ ফোর্স, এছাড়াও রুদ্রের মা, এমনকি বাড়ির সব সার্ভেন্টরাও ওর দিকে তাকিয়ে আছে। রুদ্র ঠিক ডান পাশে দাঁড়িয়ে মুচকি হাসছে শুভা। পুলিশদের দেখে রুদ্র একটা শুকনো ঢোক গিলল আর তোতলিয়ে পড়ল। শুভা, এইসব কি? ওনারা এখানে কেন? কি হচ্ছে এসব? হঠাৎই পুলিশের একজন রুদ্রের কাছে এসে বলল, মিস্টার রুদ্র, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি বলছেন এসব? কি করেছি আমি? আপনার বিরুদ্ধে 3টা খুনের অভিযোগ আর একটা অ্যাটেম্পট টু মার্ডারের অভিযোগ আছে। কি খুন? কিসের খুন? এই শুভা, তুই কিছু বল তো, আমি কিছুই বুঝছি না। কিছুই বুঝছিস না তাই না রে রুদ্র ভাই?
নাকি বুঝতে চাইছিস না? মানে? আমার মনে হয় তোর স্মৃতিশক্তি খুব দুর্বল। আচ্ছা, আমি তোকে সাহায্য করছি, পুরো ঘটনাটা আবার তোকে মনে করিয়ে দিচ্ছি, কেমন? ভালো করে কান খুলে শোন। তোর এই মানুষ হত্যার খেলা শুরু হয়েছে সেই 9 বছরের সময় থেকে। তুই বরাবরই খুবই হিংসাত্মক মানসিকতার ছিলি। তুই কখনোই চাইতি না তোর জিনিসে কেউ হাত লাগাক। তোর জীবনের সব থেকে বড় শত্রু ছিল তুর্য আর ওর পরিবার। তুই কোনোদিন ওদের আপন ভাবতে পারিসনি। সবসময় মাথায় ঢুকিয়ে নিয়েছিস ওরা সৎ। তোর মায়ের সৎ বোন হওয়ার সত্ত্বেও তার পরিবার এত আদরে থাকবে কেন? সব কিছুতেই সবাই তাকে বেশি অধিকার দেবে কেন? আর তারই ছেলে হয়ে পরিবারের আর সবার কাছে থেকেও বেশি ভালোবাসা পাবে কেন? এটা তুই মোটেই হজম করতে পারতিস না। তারপর এলাম আমি, কোনো মতে তোর মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হলো আমাকে পেলে তুই সব কিছু পেয়ে যাবি আর তুর্য হেরে যাবে। কিন্তু তোর এই ভাবনায় জল ঢেলে গেল যখন তুই দেখলি আমি তোর থেকে তুর্যকে বেশি পছন্দ করি। তাই তোর ভেতরে হেরে যাওয়ার একটা ভয় হলো। এই জন্যই তুই প্ল্যান করলি তুর্যকে হারানোর। প্রথমেই নিজের হাতে তুর্যর বাবা মাকে মারলি, এতে উনি ভেঙে পড়ল। তারপর তোর মায়ের কাছে গিয়ে নিজের বয়সের দোহাই দিয়ে সিম্প্যাথি গেইন করলি। আর বড় মাও ভাবলো তুই হয়তো ভালো হয়ে যাবি, কিন্তু না, তোর এটা করেও শান্তি হলো না। তুই আর তোর বাবা মিলে তুর্যর উপর অকথ্য নির্যাতন করলি। আর একদিন যখন জানলি আমার বাবা চায় তুর্যর সাথে আমার বিয়ে হোক, তুর্যর সব সম্পত্তির মালিক হোক, তখন তুই আর ফুপা মিলে ওই ছোট্ট তুর্যকেও মারার প্ল্যান করলি। কিন্তু বাবা সেটাও জেনে গেল আর দাদুর বাড়ি থেকে তুর্যকে দূরে রেখে আসলো। আর বাবাও আমাকে নিয়ে অন্য কোথাও চলে গেল। তুই তো মহা খুশি হয়ে গেলি। এখন পুরো রাজত্ব তোর আর তোর ছোট ভাইয়ের। কি ঠিক বলছি তো?